To record this class, we can see নাউন বা বিশেষ্য এইটা সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট রাখতে হবে। কেন কনসেপ্ট রাখতে হবে? এটা মূলত কি, আমরা একটু সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবো। দেখেন বলছে নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন refers to any kind of name, means whatever we are seeing and watching around us is noun. Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. বোঝার চেষ্টা করেন, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, কোনো, যে কোনো এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এখন আপনি বলতে পারেন যে সব কিছুর নামই যদি নাউন হয় তাহলে অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো কিভাবে হয়? অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো তার ডেফিনেশন এবং সেন্টেন্স বা বাক্যে তার অবস্থানের উপর ডিপেন্ড করে হয়। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই করিমটা হচ্ছে নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত হচ্ছে নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড হচ্ছে নাউন। এখানে মেইন বিষয়টা কি দেখেন, আপনারা যারা আমার ক্লাসগুলো করেন, আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। There is a particular structure, and the structure is, first of all, for making any kinds of English sentence we need a subject. In the place of subject we have to use noun or pronoun, noun or pronoun. After the subject we put verb, subjecটের পরে আমরা verb বসাই, ভার্বের ব্যবহার করি। Then extension, and in the place of extension we use object, এক্সটেনশনের জায়গাতে আমরা object, complement অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করি। অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্বিয়ালস এইটার ব্যবহার আমরা মূলত করে থাকি। তো দেখেন, এই স্ট্রাকচারটা মেনটেন করে আমি বলছিলাম যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করি। এখন এই যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই জায়গাগুলোতেও কিন্তু মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন বসে। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানেই নাউন বসে। অর্থাৎ এই যে একটা স্ট্রাকচার, আজকের এই ক্লাসটিতে আমরা এই স্ট্রাকচারের জাস্ট বেসিক পার্ট, অর্থাৎ একদম ফার্স্ট যে পার্টটি আছে নাউন, জাস্ট এইটুকু, এই যে চারটা লেটার, এইটা নিয়ে আমরা আলোচনা করব। বাট এইটুকুর আলোচনা কতটা সেটা আপনারা আজকের ক্লাসটি দেখলে বুঝতে পারবেন। এটার পরে আমি যারা স্পোকেনের জন্য, অর্থাৎ লাস্ট ক্লাসে আপনারা জানেন আমি কয়েকটা স্পোকেন রুলস এন্ড স্ট্রাকচার দিয়েছিলাম এবং আপনাদের চারটি করে নতুন বাক্য তৈরি করতে বলছিলাম। তো ওই জায়গাটাতে আমি আসবো, বাট আগে আমার এই পার্টটা ক্লিয়ার করতে হবে। তো দেখেন এখানে কি বলছে, নাউন্স আর ক্লাসিফাইড ইনটু ফাইভ টাইপস। নাউন প্রধানত পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ নাউন হচ্ছে মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিয়েট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিয়েট নাউনের আবার চারটা পার্ট আছে, সেই চারটি পার্ট হচ্ছে এটা, অর্থাৎ প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। অর্থাৎ একসাথে আর কি টোটাল বলা হয় যে নাউন পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনটা কি? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন কাকে বলে? A proper noun refers to specific names of persons, things, places, etc., and always start with a capital letter. I like the story of Shakespeare. আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি। We plan to visit সিলেট. হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তাহলে শেক্সপিয়ার, সিলেট এবং তাজমহল, এগুলো হচ্ছে মূলত প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তিকে, কোনো একটা বস্তুকে, কোনো একটা জায়গাকে বোঝাবে। এবং এই প্রপার নাউন যদি কোনো বাক্যে থাকে, যেখানেই বসুক, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়। কমন নাউনটা কি? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে আমরা আবার ওইখানে আসবো, অর্থাৎ একটার সাথে আরেকটা কম্পেয়ার করে পড়তে হবে, না হলে ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায় না। ইউ হ্যাভ টু কম্পেয়ার ইট। দেখেন কমন নাউনটা কি? যে নাউন দ্বারা
একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, এক্সেট্রা। আ কমন নাউন refers to specific generic names of persons, places, things, etc. and it is the opposite of proper noun। অর্থাৎ কমন নাউনটা দেখেন, অর্থাৎ এটা হচ্ছে কমন একটা নেম, কমন অর্থাৎ জাতিবাচক। স্টুডেন্ট অর্থাৎ যারাই লেখাপড়া করে পৃথিবীতে যত ছাত্রছাত্রী আছে সবাইকে স্টুডেন্ট বলে। যত বই আছে সব বইকে আমরা এক কথায় বই বলি। যত কুকুর আছে সব কুকুরকে আমরা কুকুর বলি। যত ফুল আছে সব ফুলকে আমরা ফুল বলি। অর্থাৎ এই যে কুকুর এটা একটা জাত, ফুল এটা একটা জাত, মাছ, পাখি এগুলো সবই হচ্ছে কমন নাউন। অনেকে আছে না শখের বশে তার পোষা প্রাণীর নাম রাখে। আর মনে করেন আপনার একটা কুকুর আছে, আপনি তার একটা নাম রাখলেন টম, জেরি। তো এই যদি নির্দিষ্ট করে কোনো নামকে মেনশন করেন আপনি, তখন সেটা প্রপার নাউন হয়ে যায়। ঠিক আছে? আদারওয়াইজ এটা হচ্ছে আমাদের মূলত কমন নাউন। কি নাউন? কমন নাউন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা বিষয় একটু মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয়। দেখেন এরপরে কি আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর একটু বোঝার চেষ্টা করেন কোথায় ছিলাম। ওকে, so here you can see a common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of proper noun. It is the opposite of proper noun. Here you can see Alex is a student. স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীদেরকেই বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে আলাদাভাবে বোঝানো হয়নি। অর্থাৎ আলেক্স দেখেন এটা একজন একটা পার্সনের নেম, তো দ্যাট ইজ কল্ড প্রপার, বাট স্টুডেন্ট ইজ কমন নেম। ওকে, ডগস ক্যান বি ভেরি কিউট। হ্যাঁ, ইউ লাভ ফ্লাওয়ার। ওকে, তো এখানে ডগ, ফ্লাওয়ার, পৃথিবীতে যত ফুল আছে সব ফুলকে আমরা ফুল বলি, দ্যাট ইজ দ্য কমন নেম। বাট আপনি যদি নির্দিষ্ট করে কোনো ফুলের নাম বলেন, যেটা রোজ, এটা লিলি, এটা ওয়াটার লিলি, দোজ আর আমার সবগুলো কি, সবগুলোই হচ্ছে মূলত proper noun। অর্থাৎ the difference between common noun and proper noun, here you can see, just try to understand here, you have to compare with these two noun। so common noun man, poet, ocean, country, building। অর্থাৎ আহ যারাই কবিতা লেখে, যারাই লেখক কবিতার, তাদেরকে আমরা কবি বলি। রাইট? পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে আমরা সাগর বলি। ম্যান মানে মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে আমরা মানুষ বলি। যাদের হাত পা চোখ কান, যত দেশ আছে সব দেশকে আমরা দেশ বলি। কিন্তু যদি নির্দিষ্ট করে কোনো মানুষের নাম আপনি মেনশন করেন বা বোঝান, যেটা রহিম, এটা করিম, এটা জসিম, আপনি যদি নির্দিষ্ট করে কোনো কবিকে মেনশন করেন, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আপনি যদি নির্দিষ্ট করে কোনো সাগরকে মেনশন করেন, এটা প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর। আপনি যদি নির্দিষ্ট করে কোনো দেশকে মেনশন করেন, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা অস্ট্রেলিয়া, এটা নিউজিল্যান্ড, এটা কানাডা। আপনি যদি নির্দিষ্ট করে কোনো বিল্ডিংকে মেনশন করেন, এটা বুর্জ খলিফা, এটা প্রিন্সেস টাওয়ার। অনেকে আছে না তার বাড়ির নাম রাখে অমুক ম্যানশন, তমুক ম্যানশন, অমুক মসজিদ, অমুক নীর, তমুক নীর, এরকম। যদি নির্দিষ্ট একটা নাম থাকে তাহলে সেটা প্রপার নাউন। আদারওয়াইজ যত বিল্ডিং আছে, যত দেশ আছে, যত সাগর আছে সবগুলোকে কমনলি, মনে করেন আপনি একটা নতুন জায়গায় গেলেন, সেখানে একটা নদী দেখতে পাচ্ছেন, তো আপনি সেটাকে নদী বলছেন। ওই নদী, নদী শব্দটা কি রিভার, পৃথিবীতে যত নদী আছে সব নদীকেই আমরা নদী বলি, রিভার। বাট যদি নির্দিষ্ট করে কোনো নদীর নাম বলেন আপনি, এটা পদ্মা, এটা মেঘনা, এটা যমুনা, এটা সুরমা, এটা কর্ণফুলী, নির্দিষ্ট করে কোনো নদীর নাম যদি আপনি বলেন বা মেনশন করেন, সেটা হয়ে যাবে আমার কি, সেটা হচ্ছে প্রপার নাউন। তো এই পার্থক্যটা বুঝতে হবে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন প্রপার নাউন and common noun। আবারও বলছি, what is the actual difference between proper noun and common noun। এখানে বলছে একটা নোট আছে, এই নোটটা একটু আপনাদের দেখতে হবে। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না,
হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে, না হলে নাউনটি প্লুরাল হবে। কি বললাম? কমন নাউন কোনো সেন্টেন্স বা বাক্যে একা বসে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে, না হলে নাউনটি প্লুরাল হবে, না হলে নাউনটি প্লুরাল হবে। যেমন দেখেন, আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি। আই লাইক দ্য টিচার, আমি শিক্ষকটিকে পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আমি কবিটির প্রশংসা করি। এখানে বয়, টিচার এবং পোয়েট, দোজ আর কমন নেম, কমন নাউন। যারাই শিক্ষকতা করেন তারাই টিচার, যারাই কবিতা লেখে তারাই কবি, যারাই ছোট বাচ্চা তারা বা বালক তাদেরকে আমরা বয় বলি। তো এগুলো হচ্ছে আমাদের মূলত কি, কমন নেম। এর আগে দা বসছে, কিন্তু বাক্যগুলোকে এভাবে লেখা যাবে না। আই নো বয়, আমি ছেলে চিনি। আই লাইক টিচার, আমি শিক্ষক পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট পোয়েট, আমি কবি প্রশংসা করি। অর্থাৎ এটা আপনি বাংলায় ট্রান্সলেট করলে আপনি মিলাতে পারবেন না। আমি ছেলে চিনি এরকম হয়, আপনি এরকম বলেন আমি ছেলেদেরকে চিনি বা ওই ছেলেটাকে চিনি। আমি শিক্ষকদেরকে পছন্দ করি বা ওই শিক্ষকটিকে পছন্দ করি। এভাবে আপনি বলতে পারেন। এরপর দেখেন, তবে বাক্যগুলো এভাবে লেখা যেতে পারে, অর্থাৎ এটাকে প্লুরাল করা যেতে পারে। বাক্যগুলোকে এভাবে লেখা যেতে পারে: আই নো বয়েস, আমি ছেলেদেরকে চিনি। আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আমি কবিদেরকে প্রশংসা করি। আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আমি কবিদেরকে প্রশংসা করি। ওকে, সো এইভাবে আপনি এই সেন্টেন্সগুলোকে কভার করতে পারেন বা কমপ্লিট করতে পারেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এক্সেট্রা, দোজ আর কালেকটিভ নাউন। আবারও বলছি, ক্লাব, আর্মি, ক্লাস, family. Collective noun in English grammar refers to a group of things, persons, or animals. Our class took a trip to Sundarban. Bangladeshi Army is doing a great job in UN mission. Each team contain 11 players. অর্থাৎ এইখানে মূলত বিষয়টা কি বা পার্থক্যটা কি, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এটা আপনারা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমরা অনেকেই কমন নাউনের সাথে কালেকটিভ নাউনটাকে মিশিয়ে ফেলি, কালেকটিভ নাউনটাকে গুলিয়ে ফেলি। কিসের সাথে বললাম? কমন নাউন। কেমন? দেখেন, কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, একটা জাত, যেমন গরু, মাছ, পাখি, কুকুর, বিড়াল, ফুল, ফল। দ্যাট ইজ কল্ড কমন নেম। আর কালেকটিভ মানে দেখেন কালেক্ট করা, সমষ্টিবাচক, সংগ্রহ করা। অর্থাৎ কতগুলো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিতে একটা নতুন কিছু ক্রিয়েট হলে, বলেন তো বাংলাটা কি বললাম, একটা নতুন কিছু ক্রিয়েট হলে, সৃষ্টি হলে, সেটাই কালেকটিভ নাউন। যেমন আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবন। অর্থাৎ ক্লাস, ক্লাস তো আর একজনের দ্বারা হয় না, কয়েকজন ছেলে মেয়ে নিয়ে একটা ক্লাস তৈরি হয়। আর্মি, আর্মি তো আর একজনের দ্বারা হয় না। টিম, টিম তো একজন দিয়ে হয় না, 11 জন প্লেয়ার হলে একটা টিম হয়। অর্থাৎ এটা গঠন করা, এটা তৈরি করা, এটা সমষ্টি, পরিবার, কোন একটা সমিতি, কোন একটা সংগঠন। ইট ক্যান বি পলিটিক্যাল অর সোশ্যাল অর্গানাইজেশন, যেটাকে বলা হয় ক্যাটল, গবাদি পশুর দল। তো এইটাই হচ্ছে মূলত গভর্নমেন্ট, সরকার। সরকার কি একজনকে দিয়ে পরিচালিত হয় না। তো এইগুলো হচ্ছে মূলত কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, এক্সেট্রা। দোজ আর, এগুলো কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ এদের ওজন আছে কিন্তু গণনা করা যায় না। আবারও বলছি, ওজন আছে কিন্তু গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। ইটস সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট can't count. Material noun is an uncountable noun. Its substance or material that we can see and touch but can't count. We can purchase a gold ring for your sister. We may attain salt from seawater. Cotton dress is my favorite.
Cotton dress is my favorite. Okay, so gold, salt is a cotton. Those are materialistic things. For that reason, it is called material noun. আবারও বলছি এটাকে গোনা যায় না। এটা অন কাইন্ডস অফ আনকাউন্টেবল নাউন। আমরা যদি আরেকটু সামনে আসি তাহলে আপনি বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, গুণবাচক মানে ম্যাটেরিয়াল নাউনও যেমন গণনা করা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু গণনা করা যায় না। কিন্তু ম্যাটেরিয়াল নাউনটাকে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে সেটা করা যায় না। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি, দোজ আর অ্যাবস্ট্রাক্ট নাউন। লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, happiness, beauty. Abstract nouns express ideas, feelings, realizations, and qualities, okay, that we can't see, touch, hear, taste, or smell. We can understand and imagine it, but can't even see. It's a feeling, not a physical things. কি বললাম? It's a feelings. এটা একটা অনুভূতি, not a physical things. My love for you cannot be measured. এর বাংলা অর্থ কি দেখেন? মাই লাভ ফর ইউ মানে আমার ভালোবাসা তোমার প্রতি, অর্থাৎ মাইটা একটা পজিটিভ অ্যাজেক্টিভ, পজিটিভ কেস। লাভটা এখানে মেইন ওয়ার্ড, সাবজেক্ট, নাউন, এটা কিন্তু ভার্ব না। মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড, পরিমাপযোগ্য নয়, পরিমাপ করা যায় না। এটা ভার্ব এখানে। কিন্তু দেখেন আমরা অনেকেই বলি না আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি ভালোবেসেছিলাম, আই লাভ ইউ, আমি ভালোবাসবো, অর্থাৎ সাবজেক্ট আই, ভার্বটা হচ্ছে লাভ, এটা ভার্ব। কিন্তু মাই লাভ ফর ইউ, এই লাভটা কিন্তু কোনো ভার্ব না, এটা নাউন। ওকে, সো হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতাই তার আসল সৌন্দর্য। হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে পাগল করে। হার বিউটি, তার সৌন্দর্য, মেক্স মি ক্রেজি, আমাকে পাগল করে। দেখেন এইবার যে জায়গাটাতে আসবো, মনে রাখবেন যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, ইভেন যে কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন, ইংলিশ গ্রামারে যারা দুর্বল, যদি নাউন থেকে কখনো কোনো কোশ্চেন আসে, নাউন থেকে, তাহলে মূলত এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে আসে। এখন আপনি বলতে পারেন কাউন্টেবল আনকাউন্টেবল তো সহজ বিষয়, তো এখান থেকে কোশ্চেন আসার কি আছে? যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল, রাইট? বাট দেখেন এখানে কি বলছে, কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবল, মোবাইল, cat, man, cow. Those are countable nouns. For example, a cat, two cats, two cow, three man, অর্থাৎ এটাকে গোনা যাচ্ছে যে একটা বিড়াল, দুইটা বিড়াল, দুইটা গরু, তিনটা মানুষ। কিন্তু আনকাউন্টেবল নাউনকে সাধারণত গণনা করা যায় না। যেমন রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, পেশেন্স, আর নিউজ, স্নারি, মিউজিক, লেজার, সোপ, এক্সেট্রা। সোপ মানে সাবান, সাবানের লিকুইডটাও থাকে। সো ইট ইজ আনকাউন্টেবল নাউন বেসিক্যালি। সো আনকাউন্টেবল নাউনকে এখানে কি বলছে দেখেন, বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন অ্যাডভাইস, ইউ ক্যান সে আ পিস অফ অ্যাডভাইস, আ বার অফ সোপ, আ পিস অফ ফার্নিচার, আ বার অফ সোপ, এটা বলা যায়। তো এখানে দেখেন আ পিস অফ নিউজ, এখানে বলছে মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল, মূলত 8 ধরনের নাউন আনকাউন্টেবল হয়ে থাকে। সেটা হচ্ছে লিকুইড জাতীয়, ওয়াটার, মিল্ক, অয়েল, অর্থাৎ তরল পদার্থ যেগুলো আছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন, ম্যাস নাউন মনুষ্য সম্পর্কিত, আর পাউডার অ্যান্ড গ্রেইনস, রাইস, স্যান্ড, হুইট মানে গম, হ্যাঁ, ফার্নিচার, ইয়ার মানুষের মাথার যে চুল, এই ফার্নিচার, এটা দেখলে কেউ বলবে না আনকাউন্টেবল, বাট ইটস অ্যান আনকাউন্টেবল নাউন। ন্যাচারাল ফিনোমেনা, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার, স্টেট অফ বিইং, নিজ সত্তার অস্তিত্ব, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিং, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথজিয়াজম, গ্যাস, অক্সিজেন, এয়ার, এক্সেট্রা। অর্থাৎ এই যে 8 প্রকার নাউন আপনারা দেখছেন, এইগুলোই মূলত আনকাউন্টেবল। আবারও বলছি,
liquids, abstract, powder and grains, mass noun, natural phenomena, state of being, feelings, gas। এরপর দেখেন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ভিতর তুলনামূলক বিশ্লেষণ, এইটা একটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও এখান থেকে কোশ্চেন আসে। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। হ্যাঁ, আর আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন হয়। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। আই হ্যাভ 5 cows, আমার 5টা গরু আছে। আই হ্যাভ 5 cows। কাউন্টেবল নাউনের নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আই হ্যাভ 2 pens, আই হ্যাভ 2 pens। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, এখানে প্লুরাল সাবজেক্ট এর জন্য প্লুরাল ভার্ব। আর বয় ইজ কামিং, এখানে সিঙ্গুলার সাবজেক্ট এর জন্য সিঙ্গুলার ভার্ব। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ কাউন্টেবল নাউনের সবকিছু হতে পারে, এভরিথিং ক্যান বি ডান। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মূলত যেটা জানতে হবে, এটা ফোকাস করতে হবে, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন, অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স আই লাইক দ্য সুগার, কারেক্ট হচ্ছে আই লাইক সুগার, নট দা। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এই যে নিউজ মানে খবর, এটা একটা না, এটা এটা এইভাবে গণনা করা যায় না। সো এটা হবে জাস্ট নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যায় না। যেমন আই নিড ফার্নিচার্স, এটা একটা ভুল। আপনার মনে করেন অনেকগুলো আসবাবপত্র দরকার, আপনি যদি বলেন আই নিড ফার্নিচার্স, হবে না। আই নিড ফার্নিচার, ফার্নিচার। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। যেমন ইনফরমেশন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ ওয়েল অ্যাজ আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, ইনফরমেশন হ্যাভ বিন provided, only have been plus provided. Here you can see the correct one is information has been provided, information has been provided। আচ্ছা, তাহলে আমি এখানে 4টা বিষয় বললাম, এই 4টে বিষয় একটু মনে রাখতে হবে। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। চলো, এখানে মূলত বুঝতে হবে যে ইনফরমেশন, এটা দেখলে অনেকে মনে করবে সিঙ্গুলার, বাট না, প্লুরাল। ইনফরমেশন আমার মূলত কি হবে, হ্যাজ বিন প্রোভাইডেড, information has been provided। তাহলে এই এই ছিল হচ্ছে নাউনের বিষয়, নাউনের পার্ট। যারা নাউন সম্পর্কে ডিটেলসে কনসেপ্ট রাখতে চান, নাউনটা একটু জানতে চান, আপনারা জাস্ট এই পিডিএফটা কভার করে ফেলবেন, এই পিডিএফটা পড়ে ফেলবেন। দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডিটেইলস পার্ট, যেটা আমি এখানে প্রদান করেছি। এগুলো কিন্তু আমার বইতে নেই, আমার বইটা মেইনলি তৈরি করা স্পোকেনের উদ্দেশ্যে, বাট ইটস অ্যান কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার বইটাতে যে গ্রামারগুলো আছে সেগুলো হচ্ছে মোস্ট ইফেক্টিভ গ্রামার, যেগুলো ডে টু ডে লাইফে বা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রয়োজন হয়। আচ্ছা, তো যাই হোক, এই যে নাউনগুলোর কথা বললাম, এখানে লাস্টে যেটা ছিল কাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটু বুঝে নিতে হবে যে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, কারণ এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, এদের এই এই নাউনগুলোর সাথে এস বা ইএস হয় না, মানে এই নাউনগুলো কখনো প্লুরাল হয় না। এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আপনাদের আমি যে হোম টাস্কটা দিয়েছিলাম, এই হোম টাস্কটা কেউ কমপ্লিট করেছেন? স্পোকেন রুলস অন থেকে 08 দিয়েছিলাম, কে কয়টা করেছেন বলতে পারেন? আমি করেছি, কিন্তু তিনটা চারটে করেছি, হ্যাঁ। আর বাকিটা করিনি। মানে আমি প্র্যাকটিস করেছি, অনেকগুলো ওই উদাহরণ সহ লিখেছিলাম, মানে আপনাকে দেখাবো তা দেখানো হয়নি। মানে আপনি বলেছিলেন একটা গ্রুপ, মানে ফেসবুক গ্রুপ দিবেন, সেখানে আপলোড করার জন্য, কিন্তু সেটা আমি পাইনি, তার জন্য দেওয়া হয়। আচ্ছা দিব, আচ্ছা ঠিক আছে। তো দেখেন, বোঝার চেষ্টা করেন, এটা আমাদেরকে একটু করতে হবে, ঠিক আছে? কোনটা বলেন? আমাদের এই যে গ্রামাটিক্যাল যে ক্লাসগুলো আছে, গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে, গ্রামাটিক্যাল যে ফাংশনগুলো আছে, এটার পাশাপাশি জাস্ট ওয়েট।
তো আমাদের গ্রামেটিক্যাল সাইডের পাশাপাশি ডে টু ডে লাইফে স্পিকিং এর জন্য যে বিষয়গুলো বা যে পার্ট গুলো দরকার, যেটা সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখা দরকার, এটা আপনাদেরকে ভালোভাবে রাখতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে হবে। তো দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, লেকচার 0, আহ আহ, হ্যাঁ, 1 থেকে 8 ছিল। আমি যদি একটু লাস্টের দিক থেকে বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু দেখেন, একদম লাস্টের দিকে আমি যদি আসি, লাস্টের যে লেকচারটি সেটি হচ্ছে, একটা মিনিট, সেটি হচ্ছে হ্যাভিং এর ব্যবহার, অর্থাৎ মূলত হ্যাবের ব্যবহার এখানে হয়ে থাকে। তো সেটা কিভাবে হয় দেখেন। আচ্ছা, স্পোকেন রুল 8, এইখান থেকে একটু আপনারা ফোকাস করেন। স্পোকেন রুল 8, কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে অথবা বাক্যের মধ্যে ইয়া বা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহৃত হয়। যেমন সাবজেক্ট প্লাস বিভার প্লাস হ্যাভিং প্লাস প্রবলেম প্লাস এক্সটেনশন। হ্যাভিং কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে হ্যাভিং এর ব্যবহার করা হয়। হ্যাভিং প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, অর্থাৎ যে কোনো টেন্স লেখা যায়। আমার ঘুমের সমস্যা হচ্ছে, ইউ ক্যান সে আই এম হ্যাভিং আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, I am having problem to verify my account with mobile. Repeat after me. I am having problem to verify my account with mobile. কম্পিউটার শিখে আমি আমেরিকা যাব, এখানে স্ট্রাকচারটা হচ্ছে একটু ডিফারেন্ট। যে হ্যাভিং লার্নড কম্পিউটার উইল গো টু ইউএসএ। হ্যাভিং লার্নড কম্পিউটার, এ মাসে বেতন পেয়ে আমি একটা মোবাইল কিনবো। হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই আ ফোন। হ্যাভিং গট স্যালারি, ঘরটা পরিষ্কার করেই তোমাকে কল করব। Having cleaned the room, I'll call you. Having cleaned the room, I'll call you. মুভিটা দেখে আমি খেতে আসবো। তো এই ধরনের সেন্টেন্স গুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হয়। এরপর দেখেন, হ্যাভ এবং হ্যাভিং এর কতিপয় কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। আবারও বলছি, বোঝার চেষ্টা করেন। ক্যান, মে অ্যান্ড আই হ্যাভ, আমি কি পেতে পারি বা জানতে পারি। দেখেন, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, আমি কি তোমার মোবাইলটি পেতে পারি। ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি তোমার অ্যাড্রেসটি পেতে পারি। ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নামটি যেতে পারি। ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, আমি কি এক কাপ চা খেতে পারি। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি। হ্যাঁ, আমি খুব ভালো সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং আ গুড টাইম। আই এম হ্যাভিং আ গুড টাইম, আমি খুব দরকার সময় কাটাচ্ছি। আই এম হ্যাভিং ওয়ান্ডারফুল টাইম, আমি গরিবদের সাহায্য করে মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুর পিপল। আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুর পিপল। আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লার্ন অফ অফ ফান লার্নিং ইংলিশ। এখানে আরো কিছু এক্সটেনশন দেওয়া আছে। এরপর দেখেন, এই যে একটা স্পোকেন রুল 10 হতে পারে, অর্থাৎ ইউজ টু এর ব্যবহার। ইউজ টু, যেমন আমি কানাডায় বসবাস করতাম, ইংলিশটা কি, আই ইউজ টু লিভ ইন কানাডা। হ্যাঁ, আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবল। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু লাইক দ্য হোলি কোরআন। হ্যাঁ, তারা প্রতিদিন গান শুনতো, তারা প্রতিদিন গান শুনতো তারা প্রতিদিন গান শুনতে অভ্যস্ত, অর্থাৎ তারা প্রতিদিন গান শুনতো। দে ইউজ টু লিসেন টু সং এভরি ডে। আর গান শুনতে অভ্যস্ত, এখানে দে আর ইউজ টু। ফুটবল খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবে। সো ইউ উইল গেট ইউজ টু, ইট উইল গেট ইউজ টু প্লেইং ফুটবল, ইট উইল গেট ইউজ টু প্লেইং ফুটবল। রান্না, আচ্ছা, এরপর দেখেন,
আই উইশ আই কুড, আমি যদি পারতাম। অর্থাৎ আই উইশ আই কুড এর পর ভার্ব বেস ফর্মে থাকবে প্লাস এনি টেন্স। অর্থাৎ আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ডু ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আই উইশ আই কুড ডু ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আই উইশ আই কুড ডু ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে না পারতাম, আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আমি যদি কাজটা সঠিকভাবে করতে বলতাম, আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম। না, তাহলে এই সেন্টেন্সগুলো আমাদের ট্রান্সলেশন করা খুবই সহজ। অর্থাৎ আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আমাদের কি হবে? আই উইশ আই কুড মেইনটেইন। আই উইশ আই কুড মেইনটেইন। হ্যাঁ। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আমার ইংলিশ কি হবে? আই উইশ আই কুড বি এ গুড হিউম্যান বিং। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি এ গুড হিউম্যান বিং। হ্যাঁ। তাহলে আপনারা কে কতদূর করছেন বা কোন পর্যন্ত করছেন, একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন তো। এখানে দেখেন রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, যারা যারা করে আনছেন এটা। আমি নতুন কয়েকটা সেন্টেন্স করতে বলছিলাম, এটা কয়জন করছেন? একটু প্রেস করেন তো। অহিদ সর্দার, বলেন তো, হোয়াট হ্যাভ ইউ রিটেন অন দিস টপিক? বলবো, হ্যাঁ, বলেন। সেটা মানে যে দায়িত্ব পারে না হলো আপনার অভ্যাস। এটা আপনারা কেউ করেননি? নতুন করে 5টা করে সেন্টেন্স করতে বলছিলাম, কেউ কি করেছেন? স্যার বলবো আমি। আচ্ছা, এটা আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে ইনবক্সে সাবমিট করবেন, কারা কারা করছেন আমি একটু দেখবো। হোয়াটসঅ্যাপে একটু সাবমিট করবেন প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। যাতে করে আপনাদের এই বিষয়গুলো কাভার হতে পারে, এই এই বিষয়গুলো যাতে করে আপনারা কাভার করতে পারেন, আমি সবাইকে অনুরোধ করছি হোয়াটসঅ্যাপে একটু কাভার সাবমিট করবেন। আচ্ছা, তো এটা তো আমরা নাউন দেখলাম। এই নাউনের পাশাপাশি নাউনের সাথে কম্পেয়ার করে আর যেটাকে বসাতে হয়, সেটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের সঙ্গে কথা বলবো। এখানে বের করা নেই, ভিতরে আছে। তো প্রোনাউন সম্পর্কে আমি কথা বলবো, প্রোনাউনটাকে ইন ডিটেলসে দেখাবো। আর মেইন যে কথা সেটা হচ্ছে স্পোকেন রুল যেগুলো দিয়েছিলাম। জাস্ট ওয়েট, ওয়েট। যারা 1 থেকে 8 পর্যন্ত স্পোকেন রুলস গুলো কমপ্লিট করতে পারবেন, তাদেরকে আমি এই পিডিএফটা দিব। অর্থাৎ দেখেন, হাউ কাম, কিভাবে বা কি কারণে। হ্যাঁ। এরপর হচ্ছে ইয়েট টু, এখনো করিনি, যেমন আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনো কাজটা করিনি। আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। আই এম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনো নামাজ পড়ি। আমি এখনো ভাত খাইনি। আই এম ইয়েট টু ইট রাইস, আমি এখনো বই পড়িনি। আই এম ইয়েট টু রিড বুক, আমি এখনো বাজারে যাইনি। আই এম ইয়েট টু গো টু স্কুল আর মার্কেট, আমি এখনো স্কুলে যাইনি। সো এটা হচ্ছে হার্ডলি এর ব্যবহার, হার্ডলি। আর ইয়েট টু মানে এখনো কিছু করিনি। ইয়েট টু অর্থ কি? এখনো কিছু করিনি। এরপর দেখেন এখানে লাইকলি টু আছে। লাইকলি টু এর মানে হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা। হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ এ, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট এ স্কলারশিপ, হি ইজ লাইকলি টু গেট এ স্কলারশিপ।
তাহলে এই এই রুলস গুলো যেগুলো আছে এগুলো আপনি নিজের একটু প্র্যাকটিস করবেন। যেমন উড রাদার, আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ। হ্যাঁ, আমি বরং ভিক্ষা না খেয়ে থাকবো তবুও ভিক্ষা করব না। হ্যাঁ, আমি বরং না খেয়ে থাকবো তবুও ভিক্ষা করব না, আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব। আই উড রাদার গো ফর শপিং দ্যান প্লেইং, আই উড রাদার গো ফর শপিং দ্যান প্লেইং, আই উড রাদার গো ফর শপিং দ্যান প্লেইং। এরপর এখানে অ্যাজ অফেন অ্যাজ, ইট ইজ হাই টাইম, অর্থাৎ 20 পর্যন্ত আপনারা এগুলো একটু কাভার করে আসবেন। আমি আবারও বলছি, আপনারা এগুলো একটু কাভার করে আসবেন। আর আপনাদেরকে আমি একটু বলে রাখি, আপনাদেরকে আগামীকাল আমি একটা কনভারসেশন গ্রুপ প্রোভাইড করব। সেখানে যার যা প্রবলেম থাকবে, যার যা কোশ্চেন থাকবে, সেখানে আপনারা জানাতে পারবেন, তাহলে দেখতে সহজ হবে। আর যদি কারো কোনো ইনকেস কোনো কথা থাকে, তাহলে তারা আপনারা ইনবক্সে নক দেন, আমি এখন কথা বলবো আপনাদের সাথে, আমি আছি। আহ এটা হচ্ছে মেইন বিষয়। আর আগামীকাল থেকে আপনাদেরকে আমি একটা ফেসবুকের প্রাইভেট গ্রুপ প্রোভাইড করব, এই গ্রুপটাতে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন। ফেসবুকের প্রাইভেট গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ থাকবে। তো আমি সবকিছুই জানিয়ে দিব, সবকিছুই বলে দিব। তাহলে নাউন সম্পর্কে আমি আবারও বলছি, আপনারা একটু ডিটেলসে কনসেপ্ট নিয়ে আসবেন। আমাদের আজকের ক্লাসটি এই ছোট্ট একটি ক্লাস ছিল, কারণ আমাদের ধারাবাহিকভাবে এগোতে হবে। একটা টপিক যতদূর থাকবে ততদূর পর্যন্ত আমাকে যেতে হবে। এরপর প্রোনাউনের ক্লাস আছে। আমি যদি আজকে প্রোনাউন দেখাতাম, তাহলে just wait a minute, তাহলে নাউনের সাথে বিষয়টাকে ভালোভাবে নিতে পারতেন না, বুঝতে পারতেন না। তো আমরা সেটা করবো এক এক করে ধারাবাহিকভাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি নেক্সট ক্লাস থেকে আপনাদের মিটে অ্যান্সার দিব। আর একটা কাজ করবো, আপনারা একটু চেষ্টা করবেন জুম অ্যাপটি ইনস্টল করে রাখা প্লে স্টোর থেকে। তাহলে আমি যাকে আনমিউট করি জাস্ট সেই শুনতে পারে। আপনারা চেষ্টা করবেন একটু জুম অ্যাপটি ইনস্টল করা, না হলে আনমিউট করলে একসাথে সবাই কথা বলে ওঠে, এটা একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তো যাই হোক, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন, জানান, আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো। আর নেক্সট ক্লাস থেকে আমি একদম অর্গানাইজড ওয়েতে মেইন ল্যাঙ্গুয়েজের ভিতরে অ্যাক্সেস করব। আমরা প্রোনাউনটা দেখবো, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একদিনের একসাথে দেখবো, অর্থাৎ দুটো। আর হচ্ছে ভার্ব এবং প্রেপোজিশনের ক্লাসটা দেখবো, চারটে। ভার্বের যে ক্লাসটি, অর্থাৎ তিনটে ক্লাস হলেও হবে। আমরা সামনে তিনটা ক্লাস করব। আবারও বলছি, ভার্বের ক্লাস, প্রোনাউন প্রোনাউন এবং অ্যাজেক্টিভ একদিনে দেখব। সরি, প্রোনাউনের ক্লাস, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব একসাথে দেখব। ভার্বের ক্লাসটা না করলেও হবে। এরপর হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার যেটা, এটা আমাকে ভালোভাবে জানতে হবে। এগুলো জানার পর একদম প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতরে আমরা মুভ করব। প্র্যাকটিক্যাল ইংলিশে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কনভারসেশন করতে হয়, কিভাবে কথোপকথন করতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সবকিছু ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনাদেরকে পাঠাবো, আপনাদেরকে দিব। আপনারা নেওয়ার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আমি আজকের ক্লাসের যে পিডিএফটা, অর্থাৎ স্পোকেন রুলস 8 থেকে শুরু করে তার পরবর্তীতে আরো 10টা, এটা আমি পাঠিয়ে দিব। আরেকটা হচ্ছে পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস আমি যত দ্রুত পারি আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। টেনশনের কোনো কারণ নেই, আপনি হিউজ সময় পাবেন, আপনারা দেখতে পারবেন, করতে পারবেন। এগুলো গ্রামাটিক্যাল ক্লাস, আমি আবারও বলছি, অধৈর্য হলে হবে না, একটু কঠিন হতে পারে, একটু হার্ড হতে পারে, নেওয়ার চেষ্টা করতে হবে। আর 2টা বা 3টা ক্লাস করেই আমি আবারও বলছি আপনাদেরকে, আমরা মেইন স্পোকেনের ভিতর মুভ করবো। তখন অনেক প্লেজারের সাথে, অনেক আনন্দের সাথে ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারবেন, ল্যাঙ্গুয়েজটা আপনারা ডেভেলপ করতে পারবেন। তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ।